যে আমরা চেয়েছি আপনারা যখন একটা অফিসে একটা বিষয়ে একটা কম্পিউটার নিয়ে কাজ করেন এবং একটা সেবা দেন, তাহলে আপনাদের সময়ের সাথে সাথে আপনাদের দক্ষতা তৈরি হয়। আপনার পরিবর্তন হয়ে গেলে ওই চেয়ারে নতুন লোক আসে, তিনি দক্ষ হতেও পারেন, আবার নাও হতে পারেন। যদি দক্ষ না হয় তাহলে তার সেবাটা দিতে অনেক সময় লাগে, মানুষ আবার নতুন করে হয়রানিতে পড়ে। রাজনৈতিক বিবেচনার বাইরে এসেও আমরা চেষ্টা করেছি এই দক্ষতাটাকে সম্মান জানানোর। সেজন্য আমরা আপনাদেরকে রিপ্লেস করিনি। আমি বিশ্বাস করি আমানত হিসাবে আপনি আপনার যে দায়িত্বটা, এই দায়িত্বটা মানুষের জন্য আস্থার সাথে মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করে বিভিন্ন আইনি সংস্কার এবং কাঠামোগত সংস্কারের চেষ্টা করেছি। বহু ক্ষেত্রে অনেক কাজ অসমাপ্ত থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে। আমরা শখানেকের কাছাকাছি আইন পরিবর্তন করেছি, আমাদের মন্ত্রণালয় হয়েছে, অন্য মন্ত্রণালয় হয়েছে। এই চলমান প্রক্রিয়া আমি বিশ্বাস করি অগ্রসর থাকবে। তবে এই অগ্রসর থাকার একটা শর্ত হচ্ছে গণভোট। আমি গণভোট নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। সংসদ নির্বাচনে যে আসনগুলো থাকবে, সেই আসনগুলো নিয়ে সরকারের অবস্থান নিরপেক্ষ, অর্থাৎ আমরা দল নিরপেক্ষভাবে সংসদ নির্বাচনে মানুষ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড পায় এবং একই সাথে প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা প্রার্থী যাতে সমানাধিকার পায়, বৈষম্যহীনভাবে মানুষ যাতে ভোট দিতে পারে তার পছন্দের প্রার্থীকে, সেই জন্য আমরা নিরপেক্ষ। কিন্তু গণভোট প্রশ্নে আমাদের সরকার নিরপেক্ষ নয়। গণভোট প্রশ্নে আমাদের অবস্থান, আমরা হাঁ ভোটের পক্ষে। কারণ 1400 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যেই সরকারটা এসেছে, সেই সরকারের ম্যান্ডেট ছিল সংস্কার। বাংলাদেশের 30টির বেশি রাজনৈতিক দল 1 বছরের বেশি সময় আলাপ আলোচনা, দীর্ঘ বিতর্ক এবং 72-এর সংবিধানের যেই ত্রুটিগুলো ছিল, যেই ত্রুটিগুলোর কারণে আমাদের দেশের এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পুরো ক্ষমতায়ন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছিল। ব্যক্তি মুজিবুর রহমানকে ক্ষমতায়িত করার জন্য বা পরবর্তীতে ব্যক্তি প্রধানমন্ত্রীতে ক্ষমতায়িত করার জন্য বারবার সংশোধনী করে সব ক্ষমতা এক জায়গায় নিয়ে আসা হয়েছিল। এবং আমরা দেখেছি অতীতে নির্বাচিত বা অনির্বাচিত যারাই ক্ষমতায় আসে তারা স্বৈরাচার হয়ে যায়। এই অবস্থায় থেকে বাংলাদেশের 54 বছরের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং ক্ষমতা কেন্দ্রীভূতকরণের যেই ফ্যাসিবাদী চর্চা, এই চর্চা থেকে সরে আসার জন্য আমাদেরকে সংস্কারের পক্ষে হাঁ বলতে হবে। আমরা মনে করি বিচার বিভাগ, সংসদ বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এই সৌন্দর্যকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরও স্বৈরাচার হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদেরকে সংসদকে স্বাধীনভাবে আইন প্রণয়নের ক্ষমতা দিতে হবে, বিচার বিভাগকে স্বাধীনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েমের অধিকার দিতে হবে এবং মন্ত্রিপরিষদকে এই 2 বিভাগের বাইরে এসে তাদের দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। সংসদ নতুন আইন প্রণয়ন এবং নতুন আইনের সংস্কার করবে, বিদ্যমান আইনের সমস্যাগুলো দূর করবে স্বাধীনভাবে। বিচার বিভাগ দেখবে মন্ত্রিপরিষদ সঠিকভাবে প্রণীত আইনের বাস্তবায়ন করছে কিনা। কিন্তু বর্তমান 72-এর সংবিধানে আপনারা দেখবেন যেই ব্যক্তি সংসদ নেতা সেই ব্যক্তি দলীয় নেতা এবং সেই ব্যক্তি প্রধানমন্ত্রী, এবং একই সাথে যেই ব্যক্তি প্রধানমন্ত্রী সেই ব্যক্তির সরাসরি বা পরোক্ষ নির্দেশে রাষ্ট্রপতিকে শতভাগ কাজ করতে হয়। রাষ্ট্রপতি ওই একই ব্যক্তির বাইরে গিয়ে কিছু করতে পারে না। ফলে এই সব ক্ষমতা এক জায়গায় নিয়ে আসার মাধ্যমে আমরা ক্ষমতার কাঠামোর ভারসাম্যটা নষ্ট করে ফেলেছি, যার ফলে ব্যক্তির সংবিধানকে, সংসদকে
এবং বিচার বিভাগকে সুপারসিড করে, যার ফলে আমরা পেয়েছি যেই ওখানে যায় সেই ফেসিবাদ হয়ে ওঠে। তাই আমরা বলতে চাই, যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণমুখী সরকার করতে হয়, তাহলে আমাদেরকে বৈশ্বিক যে অভিজ্ঞতাগুলো আছে, সারা বিশ্বের গণতান্ত্রিক যে চর্চা আছে, এই চর্চাগুলোকে সামনে এনে আমাদেরকে গণভোটের পক্ষে, সংস্কারের পক্ষে হাঁ বলতে হবে। তাহলে আমরা পরিবর্তিত একটা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যথায় আমাদের ৭১-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষাটা ৫৪ বছর ধরে পদদলিত এবং অবহেলিত ছিল, এবং ২৪-এ আমাদের ছাত্র জনতার যেই এই গণ অভ্যুত্থানের যে চেষ্টা এবং চরিত্র, যে আকাঙ্ক্ষা, স্পিরিট, এগুলো ব্যাহত হয়ে যাবে। তাই আমরা বলতে চাই, যদি ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আধিপত্যবাদ বিরোধের পক্ষে এবং বৈষম্যহীন একটা দেশের পক্ষে, যেখানে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় স্নাতকদেরকে, কিংবা যারা বিশ্ববিদ্যালয়ে পাশ করতে পারে নাই, যারা স্কুল কলেজে আসতে পারে নাই, তাদের জন্য সম্পদের সঠিক ভাগাভাগি নিশ্চিত করতে চাই, দেশের সম্পদগুলোকে তাদের মধ্যে সুষম বণ্টন করতে চাই, তাহলে আমরা মনে করি বিদ্যমান ক্ষমতা কাঠামোর পরিবর্তন অবধারিত। এটা যদি না করি, তাহলে আমাদের কাছে আবারও অভিশাপ হয়ে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চলে আসবে। তাই আমরা যারা এখানে আছি, নতুন প্রজন্মের মানুষ, আমরা বয়সে তরুণ, আমরা আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, যেই বাংলাদেশ বৈষম্যহীনভাবে রাষ্ট্রীয় সম্পদকে জনতার মধ্যে বণ্টনের একটা স্থায়ী কাঠামো দিবে। তো সেজন্য আমি আজকে যারা এসছেন তাদের কাছে অনুরোধ করব, গণভোট প্রশ্নে আপনার পরিবারকে, আপনার বন্ধুমহলকে, আপনার আশেপাশকে, আপনার সমাজকে সচেতন করুন। আমরা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়ে, এবং যেই বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা আসবে এবং উদ্যোক্তাদের জন্য একটা নিরাপদ পরিবেশ কায়েম হবে, চাঁদাবাজি মুক্ত পরিবেশ কায়েম হবে, উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং ব্যবস্থা, ঋণ ব্যবস্থা সহজ হবে, এবং একই সাথে সরকারি সেবার যে হয়রানি, এই হয়রানি মুক্ত একটি নতুন ব্যবস্থা আমরা পাব। এই সব আশাবাদকে আমরা সম্মান করব, এবং একই সাথে এই আশাবাদের জন্য, বাস্তবায়নের জন্য আমাদের যে চেষ্টাগুলো অব্যাহত রাখব। যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে আমরা প্রতিবাদ করব। যেখানে ঘুষ, অপব্যবস্থাপনা এবং অনিয়ম আছে, সেখানে আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করব। আমরা নিজেরা অবৈধ কাজ করব না, অন্যকে অবৈধ কাজ করতে দেব না। নতুন বাংলাদেশে আমি নিজের অধিকার আদায়ের সংগ্রাম করব, এবং সমাজ, সরকার এবং রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করব। এই উভয় মিথস্ক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি উদ্যোক্তা হিসাবে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনারা সফল হবেন, এবং একই সাথে নাগরিক সেবার সাথে আপনারা যুক্ত হয়ে আপনাদের ক্যারিয়ার গড়বেন, এবং একই সাথে নাগরিকদেরকে আস্থার সাথে, দায়িত্বশীলতার সাথে, আমানতদারির সাথে সেবা প্রদান করবেন, এবং এর মাধ্যমে নাগরিক সেবা এবং আপনারা পরস্পরের সাথে সামনে এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।